আজকের নাটক জনক, রচনা মোহাম্মদ দেলাওয়ার হোসেন দুলাল, প্রযোজনা মোহাম্মদ ফখরুল করিম। নাট্যানুষ্ঠান জনক। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সকালবেলাতেই কবিতা নিয়ে বসে গেছো? আচ্ছা মানুষ যা হোক তুমি। শোনো রাজার মা, ছোটবেলা থেকেই আমার কবি হওয়ার খুব একটা শখ ছিল। ফুল পাখি আকাশ বাতাস দেখে একেবারে পাগল হয়ে যেতাম, কিন্তু দুর্ভাগ্য কবি হতে পারিনি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে তুমি কবি হতে পারোনি, না হলে আমার কষ্টের শেষ থাকতো না। এদেশে কবি সাহিত্যিকদের অবস্থা আমি জানি না মনে করো? শেষ বয়সে বেচারীদের জীবনে চিকিৎসার পয়সাও জোটে না। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই বলেছ। এদেশে জীবিত অবস্থায় কবি সাহিত্যিকদের কোনো মূল্যায়ন হয় না, মূল্যায়ন হয় মরণের পরে। তাই তো বলছি আমি বেঁচে গেছি। তোমার রাজনীতি ছাড়াতেই কি আমার কম কষ্ট করতে হয়েছে? সারাটা জীবন তুমি আমায় বড্ড জ্বালিয়েছ। এখন দয়া করে নাস্তা খেয়ে বাজারে যাও। যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাস্তা খেয়েই আমি তোমার বাজারে এনে দিচ্ছি। যাও নাস্তা নিয়ে এসো, যাও। হায়দার চাচা, হায়দার চাচা, এই যে হায়দার চাচা। রে জমির আলী, তুই এমন করছিস কেন বাবা? তোর কি হয়েছে? হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেছে চাচা, আমার সর্বনাশ হয়ে গেছে। আহা, কি হয়েছে বলবি তো? আমার মা গত রাইতে উঠানে পড়ে যায়, মাথায় ভীষণ আঘাত পাইছে, হায় হায়, এখনো জ্ঞানী ফিরেনি চাচা। সর্বনাশ। তারপর? চাচা গো, চাচা গো, এখানকার এক ডাক্তারকে দেখাইছিনু, তিনি কইলেন তোমার মারে এক্ষুনি শহরে নিয়ে যাও। চাচা গো, আমার মা বুঝি আর বাঁচবিনি। এই দুনিয়া আমার ওই এক মাস ছাড়া আর কেউ নাই চাচা। মা না বাঁচলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আরে কি মুশকিল! আরে এতে এত কান্নাকাটির কি আছে? ঠিক আছে, তো মাকে নিয়ে শহরে যা, চিকিৎসা করা। কি হলো, চুপ করে আছিস কেন? বুঝতে পেরেছি, টাকার দরকার। দাঁড়া একটা, দাঁড়া। ঠিক আছে, এই নে 2000 টাকা, এক্ষুনি মাকে নিয়ে শহরে চলে যা, চিকিৎসা করা, যা। চাচা, আল্লাহ আপনার ভালো করবি চাচা, আল্লাহ আপনার ভালো করবি। আমি আসি চাচা, আসি আসি চাচা। এই শোন শোন শোন, তোর মা কেমন থাকে না থাকে আমাকে জানাস, কেমন? আচ্ছা জি, আচ্ছা জানা মনে চাচা। ঠিক আছে। কি আশ্চর্য, মচ মচ করে অতগুলো টাকা বের করে দিলে। শোনো, বেচারির বিপদ শুনলে না? গায়ে কি আর মানুষ নেই যে সবার বিপদ তোমাকেই উদ্ধার করতে হবে? ওরা আমার কাছে পায় বলেই তো আমার কাছে ছুটে আসে, আমি তোদের না করতে পারি না। যতক্ষণ আছে দিয়ে যাব। তোমার এই দাতাগিরির স্বভাব আর গেল না। দান করলে কিন্তু ফুরোয় না, বুঝলে? হ্যাঁ, ফুরোবে কেন? তোমার তো অফুরান ভান্ডার। তবু যদি ছেলে বিদেশ থেকে টাকা না পাঠাতো। এই নাও নাস্তা, খেয়ে আমায় উদ্ধার করো। হ্যাঁ, তুমি দেখছি একেবারে রেগে গেছো। হ্যাঁ, রাখবো না? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে আমার, তার জন্য তোমার কোনো চিন্তাই নেই। তোমার এই অভিযোগ কিন্তু আমি সত্যি বলে মেনে নেব না রাজার মা। চিন্তা আছে বই কি, খুব চিন্তা আছে আমার। ছাই আছে। ছেলে যে আমার বড় হয়েছে, তার যে একটা বিয়ে শাদী দেয়া দরকার, এই চিন্তা করো তুমি? ও, এই কথা। তা বিয়ে যে দিতে চাচ্ছ, ছেলে থাকলো বিদেশে, তুমি বিয়েটা দেবে কার বলো? ছেলে তো আমার চিরকালের জন্য বিদেশে যায়নি। শুনছি আগামী মাসেই বাচ্চা আমার দেশে ফিরবে। কিন্তু তোমার তো কোনো গরজই নেই। শোনো, আমার উপর ভরসা রাখো, আমি ভালো মেয়েই জোগাড় করে দেবো তোমার ছেলের জন্য। আচ্ছা, তোমার মেয়ে শাহানার কি আমি খারাপ জায়গায় বিয়ে দিয়েছি বলো? হ্যাঁ, আজকের দিনে ওরকম একটা জামাই তুমি পাবে? হ্যাঁ, হ্যাঁ, কপাল গুনে আমার শানুর জামাইটা কিন্তু ভালোই হয়েছে। তবে সেই জন্যই বলছি, আগে রাজা দেশে আসুক, তারপর মেয়ে দেখবো। না বাপু, তখন তাড়াহুড়ো করে ভালো মেয়ে পাওয়া যাবে না। তুমি এখন থেকেই ঘটককে মেয়ে খুঁজতে লাগিয়ে দাও, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আমি আজই ঘটকের সঙ্গে যোগাযোগ করব।
এই রে, দেরি হয়ে গেছে, এই শেষ বেলায় বাজারে আর কিচ্ছু পাওয়া যাবে না। এই শোনো, আমি গেলাম। আমি আরে আরে যাচ্ছ কেন? শোনো শোনো, ও রাজের আব্বা, ওই দেখো টাকা পয়সা না নিয়েই বাজারে ছুটলো। কি যে এক মানুষ! মানুষটা সেই যে টাকা না নিয়ে বাজারে গেল, এতখানি বেলা হলো আর ফেরারি নামই নি। কখনই বে বাজার আনবে আর কখনই বে রান্না বান্না করবো, জ্বালা যত। আরে, বাড়ির সামনে গাড়ি থামলো মনে হয়। এই অসময়ে আবার কে এলো? মা, মা, এই যে মা। ও মা, শানু যে, কি ভাগ্য আমার! তো হ্যাঁ রে মা, তুই একলা কেন? না আম্মা, ও একা আসেনি, আমরা জোড়া বেঁধেই এসেছি। আপনি ভালো তো আম্মা? থাক থাক, সালাম করতে হবে না। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। ওরে মা শানু, দাঁড়িয়ে থাকলে কেন? জামাই বাবাজিকে নিয়ে ঘরে যা, আমি তোদের খাওয়ার ব্যবস্থা করছি। আম্মা, মানে কি হলো বাবা? আপনার কাছে আমার একটা আর্জি আছে। কি আরজি বাবা? আপনি তো জানেন আম্মা, আপনাদের গায়ে আমার এক বন্ধু আছে, সেখানেই আমার আর শাহানার দাওয়াত। শাহানা তো যাবে না, তাই আমাকেই যেতে হবে। তবে আমি কথা দিচ্ছি, রাতে এসে আপনার হাতে খাবো, একদম পাক্কা। পাগল ছেলে। তাহলে আমায় অনুমতি দিন আম্মা, ওরা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে বাবা, কথা যখন দিয়েছো যাও, তবে সন্ধ্যের আগেই কিন্তু চলে এসো বাবা, কেমন? আপনার আদেশ মাথায় থাকবে আম্মা। এখন তাহলে আসি আসি শাহানা। আচ্ছা। ভারী প্রাণ খোলা ছেলে। ওর এই চঞ্চল স্বভাবের জন্য অফিসের সবাই ওকে ভালোবাসে। কিন্তু কি ব্যাপার বলো তো মা, আব্বাকে দেখছি না কেন? আব্বা কি বাসায় নেই নাকি? তোর আব্বার কথা আর বলিস নে মা, কথা বলতে বলতে দেরি হয়ে যাওয়ায় টাকা ছাড়াই বাজারে ছুটেছে। দেখো দেখি কাণ্ড, এখন কি হবে? কি আর হবে, খালি হাতে ফিরে আসবে। যেমন লোক তার তেমন সাজা হওয়াই উচিত। তুই চল মা, ও ঘরে নাস্তা খেতে খেতে কথা বলা যাবে, আয়। তো হ্যাঁ রে মা, বিয়ে হয়েছে তো আর 4 বছর, কোল খালি রেখেছিস কেন? মানে তোমার জামাই বলে চাকরিতে আরেকটু প্রতিষ্ঠিত হয়ে নেই, তারপর এই ব্যাপারে চিন্তা করা যাবে। তা জামাইয়ের যুক্তিও মন্দ নয়, তবে কি জানিস মা, জীবনের সবকিছুরই একটা নির্ধারিত সময় থাকে। কুঁড়ি ধরার, ফুল ফোটার, ফল হয়ে ওঠার, তারপর ঝরে পড়ারও। পাতা ঝরার দিনে কুসুম ফোটাতে চাইলে তো তা ফুটবে না। তাই বলছি, সময় থাকতে কোলে একটা সোনামানিক নিয়ে আয় না মা। ঠিক আছে মা, তোমার জামাইকে বলবো। কিন্তু আব্বা এখন আসছে না কেন মা? আসবে আসবে, তুই এত ব্যস্ত হোস না তো। আর শোন, সামনের মাসে তোর ভাই দেশে ফিরবে। মা, এ কথা তুমি আমায় আগে বলবে তো। শোনো মা, এবার ভাইজান এলে যেমন করে হোক ধরে পাকড়ে তার একটা বিয়ে দিয়ে দিবে, বুঝলে? না হলে কিন্তু আবার পালাবে। সেই চেষ্টাই তো করছি মা, পারলে তুইও একটা ভালো মেয়ে দেখিস, কেমন? রাজার মা, ও রাজার মা। আরে শানুমা, তুই কখন এলি? হ্যাঁ, এসেছি তো অনেকক্ষণ আব্বা, তোমারই তো পাত্তা নেই। শুনলাম তুমি নাকি টাকা ছাড়াই বাজারে গেছো। আরে ঘটনা সেই রকমই বটে। এই বাজারে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি, বুঝলি, টাকা নেই। ভাবলাম বুঝিবা পকেট মার হয়ে গেছে। পরে ভেবে দেখলাম আমি তো টাকাই নিয়ে আসিনি। খুব হয়েছে হয়েছে, তো টাকা ছাড়া ব্যাগ ভর্তি বাজারে এলো কি করে? চিনলে না রাজার মা, তুমি চিনলে না আমাকে। এখনো আমি পচে যাইনি যে টাকা ছাড়া বাজার আনতে পারবো না। 2-4 হাজার টাকার সওদা বাকিতে আনতে পারি। তবু ভালো যে বুদ্ধি করে এনেছো, নইলে আবার তোমার বাজারে ছুটতে হতো এখনই। যাকগে, তোমরা দুই বাপ বেটি কথা বলো, হ্যাঁ। আমি যাই রান্নার ব্যবস্থা করি গে। করোকে যাও। ওরে মরিয়ম, মরিয়ম, মরিয়ম। শোন মা, শোন শোন, তোকে পেয়েছে তো। আজকে তোর মা যে কি করবে ভেবে পাবে না। পাগল পাগল, একেবারে পাগল। এই যে রাজের আব্বা, সেদিন খুব তো বড় গলায় বললে ঘটককে বলেছি, কই কোথায় তোমার সেই ঘটক? আরে হ্যাঁ, তুমি তো ভালো কথা মনে করেছো। হ্যাঁ, ঘটক বেটার তো আজই আসার কথা ছিল, বেটা কি ভুলে গেল নাকি? হায়দার চাচা,
হায়দার চাচা বাড়িতে আছেন নাকি হায়দার ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো নাম করতে করতে এসে আছে। এই যে চাচা আমি এসে পড়েছি চাচা। ভালো কথা তুমি এসে গেছো, খুব ভালো কথা। এই মাত্র আমার গিন্নি তোমার কথাই বলছিল, তারপর বলো কি খবর। খুব জবরদস্ত একটা খবর আছে চাচা। তাই নাকি? শোনাও দেখি কি তোমার জবরদস্ত খবর, শোনাও। আহা, এদিক ওদিক কি দেখাচ্ছ? আমার গিন্নি এখানে নেই, বলে ফেলো। খবর হলো কি চাচা, আপনি খুবই ভাগ্যবান। তাই? হ্যাঁ চাচা, একটা বিধবা মাইয়ে পাইছি। কি? হ্যাঁ, এই মাত্র 4 মাস স্বামীর ঘর করেছে, নিঃসন্তান, সব সময় পান খাইয়ে ঠোঁট দুটিয়ে যে এমন লাল করে রাখে, আর ওই আঙ্গুলির মাথায় চুন খাওয়ার ঢংটা দেখলি 80 বছরের বুড়ো মাথা ঘুরে যায়। আর আপনার সঙ্গে যা মানাবে না চাচা। আমার সাথে খুব ভালো মানাবে, যে খুব ভালো মানাবে। চাচা এক চড়ে আমি তোমার 32টা দাঁত ফেলায় দেবো। বেয়াদব। কেন কথা করছেন? এই বেয়াদব, আমি কি আমার জন্য তোমাকে মেয়ে দেখতে বলেছি? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে কি বউ নাই? তাহলে কার জন্য চাচা? আমার ছেলে রাজার জন্য। তোবা তোবা তোবা, তাহলে তো আমি বড় একটা মিস্টেক করে ফেলাইছি। হ্যাঁ, চাচা, আমি ভেবেছিলাম আপনার জন্যই, এই মানে এই বয়সে তো অনেকেই। চুপ করো হে। চাচা, তুমি আমার মেজাজটাই বিগড়ে দিয়েছো, তোমার সঙ্গে আর আমার কথা বলতে ইচ্ছে করছে না। মাফ করে দেন চাচা, মাফ করে দেন, বড় একটা ভুল হয়ে গেছে। আসলে আপনার সওয়ালকে আমি অনেকদিন দেখিনি কিনা, তাই চাচা। দেখবে কি করে? আমার ছেলে তো বিদেশে থাকে। ওহো, তাই বলুন। তা কবে আসবি চাচা? সামনের মাসে। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি 10 গ্রাম ঘুরে একেবারে সেরা মাইয়ে ডাইনিয়ে দেবো। থাক, আর বড়াই করতে হবে না। তোমাদের এই ঘটক জাতের আমার খুব চেনা আছে। তোমরা টেরা মেয়েকে বলবে সুনয়না, শেওড়া গাছের পেতনিকে বলো অপরূপা। বলতে হয় চাচা, বলতে হয়, তা না হলে পেশাই তো চলে না। ও, পেশা চলে না? হ্যাঁ, তবে আপনার বেলায় 2 নম্বরই করবো না, একেবারে খাঁটি 1 নম্বর খানদানি মাইয়ে জোগাড় করিয়ে দেবো, একেবারে কসম আল্লাহর। শোনো কথা শোনো, যৌতুকের কোনো টাকা পয়সা লাগবে না, আমি একটা পয়সাও নেব না মেয়ের বাবার কাছ থেকে। আমি শুধু একটা ভালো মেয়ে চাই। ওরে আল্লাহ রে আল্লাহ, একেবারে আমি আকাশের পরি আইনে দিবানি চাচাই। টাকা টাকা? মানে ওই হাত খরচ আর কি, গরিব মানুষ বোঝেনি তো। দাঁড়াও, এই নাও টাকা। ভালো মেয়ে চাই কিন্তু। যে যে পাবেন চাচা, পাবেন। আসি তাহলে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ জমির আলী, ও বাপ জমির আলী, ঘুমিয়ে পড়েছিস নাকি? ও জমির আলী। কি কি হয়েছে মা? তোমার কষ্ট দিছে? ওষুধ লাগবে? ডাক্তার ডাকবো? আরে না না, তোকে ব্যস্ত হতে হবে না নে, আমি ভালোই আছি। তাহলে ডাকলি কেন মা? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। তুই কি তোর হায়দা চাচার সঙ্গে দেখা করেছিলি? কি করে দেখা করবো মা? তার টাকাই তো জোগাড় করতে পারলাম না এখনো। ও মা, সে কি কথা রে? যে মানুষটা বিপদের সময় অতগুলো টাকা দিল, আর এই 1 মাসে তুই কিনা তার সঙ্গে দেখাই করলি নে? ছি ছি ছি, মানুষটা কি ভাববে বলতো বাজান? আর কোনোদিন ওই মানুষটার সামনে হাত পাততে পারবি বাজান? ভুল হয়ে গেছে মা, আমি কালই যেয়ে দেখা করবো না। হ্যাঁ, তাই করিস বাজান। নে আচ্ছা। বাজান, শুয়ে পড় বাজান। এই কই মরিয়ম, নে নে, তাড়াতাড়ি কর বাছা, তাড়াতাড়ি কর একটু। কি ব্যাপার রাজার মা? হ্যাঁ, তুমি যে দেখছি বাড়ি ঘরের চেহারাই বদলে ফেলেছো। কতদিন পরে আমার ছেলে বাড়ি আসবে, আহা! সে কি এই নোংরার মধ্যে থাকবে নাকি? বটেই তো। কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? আমার ছেলে আসার সময় হয়ে গেল, অথচ তোমার ওই পোড়ামুখ ঘটকের তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ গো, সেদিন তো খুব বড় গলায় বলে গেল সেরা মেয়ের খোঁজ দেবে, সে ব্যাটার তো দেখাই নেই। দেখা যাক কি করে। হায়দার চাচা,
হায়দার চাচা আবার এসে পড়েছি চাচা। আপনি আয়েছেন, এই যে- তা আমায় উদ্ধার করেছেন। এখন ঝটপট বইলে ভালান আপনার সেই শিরা মাইয়ের খবর। আনিছি চাচা আনিছি, তবে একটা না, সাতটা মাইয়ে দেখে রাখছি। বলে কি? হ্যাঁ, একেবারে খানদানি ঘরের খানদানি মাইয়ে। শিক্ষা দীক্ষা আচার আচরণে সব দিক দিয়ে আপনার সওয়ালের যোগ্য হবে। এই যে তাদের ছবিও এনেছি। কই দেখি তা। তুমি একটা বেশ ভালো কাজ করেছো। নজর আলী কাঁচা কাজ করে না চাচা। আচ্ছা, দেখা যাক। শোনো নজরুল, জি জি। শুধু আমি আর আমার গিন্নি দেখলেই তো হবে না। ছবিগুলো আপাতত আমার কাছেই থাক, কেমন? কদিন পরেই আমার ছেলে আসবে, সে দেখে যাকে পছন্দ করবে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে, কেমন? হ্যাঁ, উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। টাকা আবার টাকা? জি, মানে এই হাত খরচ আর কি, গরিব মানুষ বোঝেনি তো চাচা। হাত খরচ। আচ্ছা, হ্যাঁ, এই নাও টাকা। কি খুশি তো? সবই আপনাদের দয়া চাচা, ওই করেই তো খাচ্ছি। খাও, খাও, খাও। তাহলে আসি চাচা। এসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে জমির আলী যে, হ্যাঁ, তারপর বলো তো তোমার মায়ের খবর কি? বলো বলো। মারে শহরে নিয়ে যায় ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছি চাচা। বাহ বাহ বাহ, বেশ বেশ। মা এখন বাড়িতে আছে, আপনার দোয়ায় মা এখন মোটামুটি ভালোই আছে চাচা। বেশ বেশ বেশ। মায়ের মতো দরদি আর কেউ নাই রে বাবা। ওই রকম দরদি আর পাবে না। মায়ের পায়ের তলেই কিন্তু বেশ। কাজেই মা যে কদিন বেঁচে আছে, বুঝতে পেরেছো? জান প্রাণ দিয়ে সেবা কর। চাচা আসলে অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু পারি নাই, লজ্জায় লজ্জায়। যা, লজ্জা কেন? মানে ওই যে আপনার সেদিনের টাকাটাই তো এখনো শোধ দিতে পারি নাই চাচা। তবে আপনার টাকা আমি মারবো না চাচা, আমাকে আর কিছুদিন সময় দেন, আপনার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। ওই টাকা তোমাকে ফেরত দিতে হবে না। খবরদার, আর কোনোদিন ওই টাকা ফেরত দেওয়ার কথা মুখেও আনবে না, কেমন? কি হলো, হা করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? কি বলবে বলো? চাচা গো কিছু বলবো না চাচা, চাচা গো আপনি ফেরেশতা। পাছাড়ো 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 পাছাড়ো। এই কাঁদবে না, কাঁদবে। চুপ করো চুপ করো চুপ করো চুপ করো। শোনো, টাকা দিয়ে কি আর সবকিছু বিচার করা যায় রে বাবা? আমি তো তোমাদেরই একজন। যাও বাড়ি যাও, বাড়ি যাও। কি ব্যাপার রাজের মা? সেই তখন থেকে দেখছি তুমি এপাশ ওপাশ করছো। কি হলো, ঘুম আসছে না নাকি? এতদিন পরে আমার ছেলে বাড়ি আসছে, ঘুম আসে কি করে বলো তো? আচ্ছা, ছেলে বাড়ি আসছে বলে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেবে? বলো বলো বলো, খুব ভালো, খুব ভালো। মায়েদের অন্তরের ব্যথা তোমরা বুঝবে না গো। আজ 5-5টা বছর ছেলেকে চোখের আড়াল করে রেখেছি, এ যে কি কষ্ট বুঝবে কষ্ট না। যে আমার হয় না তা কিন্তু নয় ফাতেমা, কষ্ট আমারও হয়। ছাই কষ্ট হয় তোমার। তা যদি হতো তাহলে বাচ্চাকে আমার বিদেশে পাঠাতে বাধ্য করতে না। কি এমন অভাব ছিল যে ছেলেকে বিদেশ পাঠাতে হবে? আমি অস্বীকার করছি না, রাজার টাকা ছাড়াও আমাদের এই সংসারের চাকা হয়তো ঠিকই চলতো। কিন্তু তোমারও তো মনে আছে, মির্জা সাহেবের যথেষ্ট সয় সম্পত্তি থাকা সত্ত্বেও তোমার শ্রদ্ধেয় আব্বাজান কিন্তু তার এই আদরের মেয়েটিকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি। তার কথা ছিল, আমার বিয়ে পাশ করা মেয়েকে একটা বেকার ছেলের সঙ্গে কিছুতেই বিয়ে দেব না। কি বলেছিল কিনা? আরে সে তো বেকার থেকে তুমি নষ্ট হয়ে যাবে, সেই ভয়েই আব্বা রাজি হতে চায় না। হ্যাঁ, আমিও ঠিক সে কারণেই আমার রাজাকে বিদেশে পাঠিয়েছি। কেননা সঙ্গ দোষে সে হয়তো নষ্ট হয়ে যেত। বুঝেছেন আমার প্রেয়সী ফাতেমা বেগম? যাও। এই যে শোনো, এখন দয়া করে একটু
চোখটা বোঝো কেমন। না গো, আমার রাজা সকালেই আসার কথা। ঘুমালে তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। মা, ও মা, মা। কে কে ডাকলে আমার মা বলে? আমার রাজা না? হ্যাঁ, আমার রাজাই তো। ও রাজার আব্বা, তাড়াতাড়ি ওঠো, ওই দেখো আমার রাজা এসে গেছে। তাই নাকি? চলো 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 চলো। মা, মা, এই যে মা। ওরে রাজা, মানিক আমার জাদু আমার, আয় বাবা আমার বুকে আয় আয়। আরে আরে করছো কি? ওভাবে জড়িয়ে ধরলে তো দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি কেমন আছো আব্বা? থাক 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 বাবা, থাক থাক, সালাম করতে হবে না। আল্লাহ তোকে দীর্ঘজীবী করুক। তা এত সকালে তুই কি করে এলি বাবা? বিমানবন্দরে নেমে একটা কার ভাড়া করে সোজা চলে এসেছি। ও তাই বল। তা পথে কোনো সমস্যা টমস্যা হয়নি তো? না আব্বা। জানিস বাবা, তুই আজ আসবি বলে তোর মা কিন্তু কাল সারা রাত ঘুমায়নি। তাই মা? হ্যাঁ, এত কষ্ট করেছো তুমি মা? তোকে পেয়েছি আর আমার কোনো কষ্ট নেই বাবা। বুকটা আমার ভরে গেছে, একদম শূন্য বুকটা আমার ভরে গেছে। আহ, কি যে শান্তি। রাতে তো তুই কিছুই খেলি না বাবা। বলো কি মা, সারাটা দিন তো খাওয়ার মধ্যেই রেখেছো। 5 বছরে খাওয়া তো তুমি আমায় একদিনেই খাইয়ে ছাড়লে। আচ্ছা মা, শানুর কথা তো তুমি কিছুই বললে না। কেমন আছে পাগলি? ভালোই আছে বাবা, এই তো কদিন আগেই ঘুরে গেল। তুই আসবি বলে তার যে কি খুশি, তোকে বারবার করে পাঠিয়ে দিতে বলেছে। কাল তুই একবার যাস বাবা, কেমন? ঠিক আছে মা, যাব। আচ্ছা মা, আব্বা কি আগের মতো রাজনীতি করে? না বাবা, বহু কষ্টে ওই নেশা ছাড়িয়েছি। শোন বাবা, তোর বিয়ের জন্য আমরা অনেকগুলো মেয়ে পছন্দ করে রেখেছি, তাদের ছবিও নিয়ে রেখেছি। বস, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আহা মা, পরে দেখিও। পরে আবার কেন, আমি এখনই নিয়ে আসছি, দাঁড়া। এই যে দেখ, সবগুলোই সুন্দর। এর মধ্য থেকে তুই যাকে পছন্দ করবি আমরা তার সঙ্গেই তোর বিয়ে দেব। ঠিক আছে মা, তাই হবে। এসেছি যখন তোমার সব স্বপ্ন সাধ পুরা করব। এখন আমায় একটু বিশ্রাম নিতে দাও মা। 2 রাত একদম ঘুমাতে পারিনি। তাহলে তুই এখন ঘুমো বাবা। মা তো দেখছি বিয়ের নামে আরেক ঝামেলা পাকিয়ে বসেছে। এখন কোরবানির গরু কেনার মতো হাটে হাটে মেয়ে পছন্দ করে বেড়াও। আমি ওর মধ্যে নেই, আমি আমার মতো করেই মেয়ে দেখব। আরে ভাইজান, তুমি এসো এসো, ভেতরে এসো, বসো ভাইজান। বাড়ি চিনতে ভুল হয়নি তো? না রে বোন, কোনো সমস্যা হয়নি। তারপর তুই আছিস কেমন বল? ভালো আছি ভাইজান। তা তুমি দেশে এসেছো কবে? এই তো গতকালকেই এসেছি। এরই মধ্যে মা বায়না ধরলে তোকে দেখার জন্যে, তাই আসতে হলো। ও, মা না বললে বুঝি আর ছোট বোনকে দেখতে নেই? আরে না না, তা কেন, আসতাম বই কি, অবশ্যই আসতাম। তবে 1-8 দিন দেরি হতো, এই যা। তারপর জাহিদ কেমন আছে বল দেখি? ভালো আছে। তোর দিকে খেয়াল রাখে তো? হ্যাঁ ভাইজান, সেদিক থেকেও খুবই ভালো। ভালো ভালো, খুবই ভালো। ওই যে ও এলো বোধহয়। এই যে শাহানা, দরজা খোলা রেখেছো কেন? তোমাকে না নিষেধ করেছি? আপনি নিশ্চয়ই আমার শ্রদ্ধেয় রাজা ভাই যান। হ্যাঁ ভাই, তুমি ঠিকই ধরেছ। তোমাদের বিয়েতে থাকতে পারিনি বলে আমি দুঃখিত। ও কিছু না ভাইজান। তো শানু, ভাইজানকে কিছু খেতে দিয়েছো? ভাইজান তো এলো সবই মাত্র। তোমরা গল্প করো, আমি এখনই সব ব্যবস্থা করছি। তোকে এত ব্যস্ত হতে হবে না, তুই বস দেখি আমার পাশে, আয় বস। জানো ভাইজান, আমরা কিন্তু তোমার জন্য 3-3টে মেয়ে দেখে রেখেছি। তোরাও মেয়ে দেখে রেখেছিস? পাগল হয়ে যাব। এবার আমরা তোমার বিয়ে দিয়েই ছাড়বো, কোনো আপত্তি শুনবো না তোমার। মাঠের মধ্যে শিমুল গাছের নিচে কে ওই ভদ্রলোক?
আমাদের রাজা না? হ্যাঁ, রাজাই তো। আরে রাজা, তুই হ্যাঁ বন্ধু, আমি দেশে ফিরলি কবে? দেশে এসেছি 3 দিন আগে। হুম তোর কাছেই যাচ্ছিলাম। কিন্তু তোর সাথে তো আমার কথা বলাই উচিত না। কেন বলতো? কেন আবার কি? 3 দিন পরে আজ বুঝি তোর আমার কথা মনে পড়লো? হ্যাঁ, রাগ করিস না বন্ধু, আসলে ছোট বোন শাহানাকে খুশি করতে গিয়েই দেরি হয়ে গেল। কাল তাকে দেখতেই গিয়েছিলাম। খুব ভালো করেছিস। এখন দয়া করে আমার বাড়ি চল, আয়, অনেক কথা আছে তোর সঙ্গে, চল। এই যে রাজা, হ্যাঁ। আমরা এসে পড়েছি। নে, তুই এই চেয়ারটায় বস। আচ্ছা। আমি তোর ভাবিকে তোর খাবার কথা বলে আসি। হ্যাঁ, তারপর বল, তোর প্রবাস জীবন কেমন কাটলো? বুঝলি, প্রবাস জীবনে দুঃখবোধ যেমন আছে, সুখবোধও আছে। দুঃখবোধ হলো প্রিয়জন থেকে দূরে থাকার শোক, আর সুখবোধ হলো অর্থপ্রাপ্তির আনন্দ। আচ্ছা, আমার কথা ছাড়, তোর কিভাবে দিনকাল কাটছে তাই বল। তুই চলে যাওয়ার পর ভেবেছিলাম আমিও বিদেশ যাব। মোটামুটি প্রস্তুতিও নিয়ে ফেলেছিলাম। বেশ তো, তাহলে গেলি না কেন? বাদ সাধলো মা। এখন তাহলে কি করছিস? গ্রামেই ছোটখাটো একটা হাঁস মুরগির ফার্ম খুলেছি। আচ্ছা। 4-5 জন কর্মচারী রেখেছি, ব্যাস, ভালোই চলে যাচ্ছে। এবার বলতো, তুই কি চিরকুমার থাকার পণ করেছিস নাকি? এতদিন তো সে পণেই ছিলাম বন্ধু, কিন্তু এবার বোধহয় সেই পণ ভাঙতে হবে। বাড়িতে সেই রকম আয়োজনই চলছে। এ তো দারুণ খবর রে। তা মেয়ে কোথাকার, দেখতে কেমন? হ্যাঁ, তাকে এখনো চোখেই দেখিনি বন্ধু, শুধু বাসিই শুনেছি। মানে বাড়ি এসেই শুনলাম মা আমার জন্য বেশ কয়েকজন মেয়ে দেখে রেখেছে। ওদিকে ছোট বোন শাহানাও কটা দেখে রেখেছে, কিন্তু আমি ওদের কাউকেই বিয়ে করব না। কেন, সমস্যা কি? কারণ ওরা যাদেরকে পছন্দ করে রেখেছে তারা নিশ্চয়ই খানদানি ঘরের হাইফাই মেয়ে। তেমন মেয়ে আমার পছন্দ নয়, বুঝলি? তাহলে কেমন মেয়ে তোর পছন্দ? আমি চাই অতি সাধারণ ঘরের অতি সাধারণ একটা মেয়ে, যার চোখে থাকবে শুধুই ভালোবাসা। আছে নাকি এমন মেয়ে তোর সন্ধানে? তেমন একটা মেয়ে আছে বটে। খুব একটা আহামরি সুন্দরী না হলেও ওর সবচেয়ে বড় গুণ প্রবল ব্যক্তিত্ব। আমার মনে হয় তোর এক নজরেই পছন্দ হবে, কিন্তু সে করবে না। করবে না কেন? তার একটা বাধ্যবাধকতা আছে। বাধ্যবাধকতাটা কি? তাহলে তোকে খুলেই বলি। আমাদের এই গ্রামের গণি মাস্টারের একমাত্র মেয়ে নাবিলা। এই মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তার, কিন্তু হঠাৎ করে স্ত্রী মারা যাওয়াতে স্যার প্রচণ্ডভাবে আঘাত পান এবং কিছুদিনের মধ্যেই তিনিও বড় একটা স্ট্রোকে আক্রান্ত হন। ও মাই গড, ভদ্রলোক মারা গেছেন? না, বেঁচেই আছেন, তবে পঙ্গু হয়ে। স্যাড, ভেরি স্যাড। নাবিলা এমএ পড়া বন্ধ করে ওর বাবার স্কুলে চাকরি করে। বাবার ওই অবস্থা হবার পরে সংসারের সমস্ত দায়িত্ব এখন তাকেই বইতে হচ্ছে। তারপর? ওর বিয়ের জন্য অনেক জায়গা থেকে প্রস্তাব আসে, কিন্তু ওই অসহায় বাবার কথা ভেবেই সে কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। যাকে বলে ধনুক ভাঙা পণ। বুঝতে পেরেছি। এই যে শফিক ভাই, আপনারা কেমন মানুষ বলুন তো? কেন? এই জ্বরওয়ালা মেয়েকে কেউ স্কুলে পাঠায়? যান, ওকে ভেতরে নিয়ে ওর মাথায় পানি দিতে বলুন। তোমাকে অসংখ্য ধন্যবাদ নাবিলা। তুমি একটু বসো বোন, আমি এখনই আসছি। ও, এই তাহলে গণি মাস্টারের মেয়ে নাবিলা। খোপা ভাঙা চুল, চোখে চশমা, মাস্টারনি বেশে ওকে বেশ ভালোই মানিয়েছে। ভদ্রলোক এভাবে বারবার আমার দিকে চাইছে কেন? দেখে তো অভিজাত ঘরের ভদ্র সন্তানই মনে হয়, কিন্তু কিন্তু এর আগে তো এই গায়ে ওকে কোনোদিন দেখিনি আমি। কে এই ভদ্রলোক? এই যে নাবিলা, তোমাকে বসিয়ে রাখার জন্য দুঃখিত। ও, তোমাদের তো পরিচয় হয়নি। এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই। নাবিলা, এ হচ্ছে আমার বাল্যবন্ধু রাজা। এতদিন বিদেশে ছিল, কয়েকদিন হলো দেশে ফিরেছে। আর রাজা, এ হচ্ছে আমার শ্রদ্ধেয় গণি স্যারের একমাত্র মেয়ে নাবিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাবিলা, স্যার এখন কেমন আছেন? ওই আগের মতোই। আজকাল তো বাবার বড় একটা কেউ খোঁজ খবর নেয় না, তাই আপনারা গেলে বাবা খুশি হবেন। যাই, আমি আর বসবো না, ওদিকে বাবা একা আছেন। চলি, আপনারা আসবেন কিন্তু। ঠিক আছে। কিরে, কেমন বুঝলি? এই রাজা, আমি তোকে বলছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিলি রে, মেয়েটার মধ্যে প্রবল একটা ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, চেহারাটাও কেমন মায়া ভরা। তাহলে চল না, একদিন ওদের বাড়িতে যাই।
বাবা এই যে তোমার দুধ। এনেছিস মা? হ্যাঁ, দে দে। জানিস মা, কাল আচ্ছা করে তোর মাকে বকে দিয়েছি। তোর মা তো বকা খেয়ে কেঁদেই অস্থির। সে কি, মাকে তুমি কোথায় পেলে? ওই যে রে, স্বপ্নে। ও তাই বলো? কথা রাখিনি, মহিলা কথা রাখিনি। 40 বছর আমার সঙ্গে ঘর করে দিব্যি কিনা আমাকে ছেড়ে চলে গেল। একটিবার তোর কথাটা পর্যন্ত ভাবলো না যে সে না থাকলে মেয়েটার কি হবে। আহা বাবা, আমার জন্য তো তুমিই আছো বাবা, তোমার সমস্ত বুক জুড়েই তো আমি আছি। তবু দুঃখ হয় মা, তবু দুঃখ হয়। যে বাগানটাকে দুজনে মিলে 40 বছর ধরে তিলে তিলে সাজালাম, সেই সাজানো বাগানকে আমার তছনছ করে দিয়ে গেল, তছনছ করে দিয়ে গেল। কেন মায়ের কথা ভেবে তুমি এত কষ্ট পাও বাবা? আমি জানি মাকে তুমি কত গভীরভাবে ভালোবাসো, কিন্তু কিন্তু মৃত্যুর উপর তো কারো হাত নেই বাবা। এ কথা তো তুমিই আমাকে কতবার বলেছ। তবে তবে আজ কেন মিছে মিছে মাকে দুষছো তুমি? ভুল হয়ে যায় মা, তোর এই শুকনো মুখের দিকে তাকালে আমার সব ভুল হয়ে যায়। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল তোকে আমি প্রতিষ্ঠিত করব, হলো না। আমার কোনো স্বপ্নই পূরণ হলো না মা। মানুষের সব স্বপ্নই তো পূরণ হয় না বাবা। কিছু কিছু স্বপ্ন থাকে যার অপূর্ণই থেকে যায়, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ নেই এই কারণে যে তোমার পাশে থেকে তোমার সেবা করতে পারছি, এটা আমার অনেক বড় পাওনা বাবা। কিন্তু কতদিন মা, কতদিন তুই এই একলা চলার ব্রত নিয়ে থাকবি? মারে, মেয়ে হয়ে জন্মেছিস যখন, তখন একদিন না একদিন তোকে পরের ঘরে যেতেই হবে। এটাই বিধির নিয়ম। তুই সে নিয়ম ভাঙবি কি করে? আমার কথা শোন মা, তুই রাজি হয়ে যা। আমি এখনো চেষ্টা করলে তোর জন্য ভালো পাত্র জোগাড় করতে পারবো। কি মা, আমি তাই করব? অসম্ভব বাবা, তোমাকে এই অসহাবস্থায় ফেলে আমি স্বার্থপরের মতো কিছুতেই বিয়ের পিড়িতে গিয়ে বসবো না, কখনোই না। ওই অনুরোধ তুমি আমায় করো না বাবা। তুমি তুমি আমার পৃথিবী, তুমিই আমার সুখ। তোমাকে তোমাকে আমি কিছুতেই ছেড়ে যেতে পারবো না বাবা, কিছুতেই না। সেদিন নাবিলাকে দেখার পর থেকে বারবার শুধু ওর ছবিটাই আমার চোখের সামনে ভেসে উঠছে। মনে হচ্ছে এক্ষুনি ছুটে গিয়ে ওকে এক নজর দেখে আসি। কি আছে ওর মধ্যে যা আমাকে এমনভাবে পাগল করে তুলেছে? কেন হৃদয়ের এই ব্যাকুলতা? তবে কি প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেলাম? বাবা রাজা, আছিস ঘরে? হ্যাঁ মা, এসো। কিছু বলবে? হ্যাঁ রে। আচ্ছা বাবা, তোকে যে অতগুলো মেয়ের ছবি দেখতে দিলাম, কিন্তু কই, তুই তো কিছুই বললি না। পছন্দ না হলে বল, ঘটককে আরো মেয়ে দেখতে বলি। না 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 মা, তার কোনো দরকার নেই। তাহলে না হয় শানুর পছন্দ করা মেয়েগুলোই দেখে আয়। সত্যি বলতে কি মা, আমি এই বিয়ের ব্যাপারটা খুব একটা তাড়াহুড়া করতে চাচ্ছি না। তাতে ভালো মেয়ে পাওয়া যাবে না। তাই বলছিলাম কি মা, আমাকে তোমরা একটু সময় দাও। লক্ষ্মী মা আমার। পাগলা, আমি কি তোর ইচ্ছের বিরুদ্ধে গেছি রে কোনোদিন? তুই সময় নিয়েই কর, তবে বেশি সময় নিস না বাবা। মেয়ের বাবারা ওদিকে পাগল করে ছাড়ছে। নে, তুই ঘুমো একটু। আচ্ছা মা। যাক বাবা, আপাতত মায়ের হাত থেকে বাঁচা গেল। কিন্তু কতদিন মায়ের মুখ বন্ধ রাখবো? না, বেশ ছিলাম। ওই মেয়েটা আমার জীবনে এসে সবকিছু ওলট পালট করে দিল। আচ্ছা, একবার শফিকের সাথে ওদের বাড়িতে গেলে কেমন হয়? শফিক তো নিয়ে যেতেই চায়। হ্যাঁ, আমি কালই যাব। এই দেখ তো মা, বাইরে কে যেন ডাকছে মনে হয়। আমি দেখছি। কে? ও, শফিক ভাই, আপনি? সে কি, আপনিও এসেছেন দেখছি। বাহ, গরিবের বাড়িতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যান শফিক ভাই, আপনি ওনাকে নিয়ে বাবার ঘরে যান, আমি আসছি। আয় রাজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? ও বাবা শফিক। জি স্যার। বসো বসো। স্যার, আপনি এখন কেমন আছেন? আমার আর থাকা রে বাবা, বেঁচে আছি এটাই যথেষ্ট। তা এই ছেলেকে তো ঠিক চিনলাম না বাবা,
ও আমার বন্ধু রাজা, আমাদের পাশের গ্রাম পলাশডাঙ্গার মির্জা হায়দার সাহেবের একমাত্র ছেলে। হায়দার সাহেবের ছেলে বুঝি? জি। বেশ বেশ, উনি তো একসময় রাজনীতিও করতেন। ওনার দানের হাতও খুব ভালো, গরিব দুঃখীর খুব উপকার করেন উনি। তা বাবা, এখন কি করা হয়? যে আমি এমএ পাশ করে কিছুদিন বিদেশে ছিলাম, গত কয়েকদিন হলো দেশে ফিরেছি। তা বাবা, বিয়ে শাদী করা হয়নি বুঝি? জি না। এমন একটা ছেলেকে যদি আমার নাবিলার জন্য পেতাম, আমার নাবিলার কি সেই ভাগ্য হবে? কি ভাবছেন স্যার? না না, কিছু না কিছু না। কি জানো বাবা, আজকাল আর এই গণি মাস্টারের খোঁজ খবর কেউ রাখে না, কথা বলার লোকই পাই না। চুপচাপ এই বদ্ধ ঘরের মধ্যেই বসে থাকি, সময় কাটতে চাই না। বড়ই দুঃসহ এই জীবন বাবা, বড়ই দুঃসহ এই জীবন। কি করবেন বলুন স্যার, সবই অদৃষ্টের খেলা। হ্যাঁ, ওর মাটা মরে গিয়েই এই অবস্থা। কিছু মনে করবেন না স্যার, চিকিৎসা করালে কি আপনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন না? সে চেষ্টা মেয়েটা অনেক করেছে বাবা, কিন্তু কোনো ফল হয়নি। ডাক্তার স্পষ্টভাবে বলে দিয়েছে যে যে কদিন বাঁচি আমাকে এভাবেই বিছানাতে শুয়ে বসে কাটাতে হবে। তাহলে তো খুবই কষ্টের জীবন আপনার, কিন্তু আপনি ধৈর্য হারাবেন না। আল্লাহ এভাবেই মাঝে মাঝে তার বান্দাদের পরীক্ষা করেন। আপনি তো শিক্ষক মানুষ, নিশ্চয়ই আপনি এই বিষয়ে আমার চেয়ে ভালো বোঝেন। বুঝি তো সবই বাবা, তবু মাঝে মাঝে ধৈর্য থাকে না। এত বড় দুর্যোগের পর কেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সে শুধু তিনিই জানেন। নইলে যেদিন থেকে ওর মা চলে গেছে সেদিন থেকে আমারও বেঁচে থাকা বৃথা হয়ে গেছে। এই যে শফিক ভাই, আপনাদের জন্য কিছু নাস্তা এনেছি। এই অল্প সময়ের মধ্যে এত সব কিছু আনিয়েছো? এত সব আবার কি দেখলেন, ভারী তো কয়টা জিনিস। নিন খান, আপনিও খান। জানো বাবা, আমার কিছু নেই বটে, কিন্তু আমার মেয়ে মেহমানদারিতে বড় পাকা। ও সব মায়ের গুণ পেয়েছে। খাও বাবা খাও। আপনি কিন্তু কিছুই খাচ্ছেন না। জি জি জি, এই যে খাচ্ছি। আজ তাহলে আমরা যাই স্যার। যাবে? জি। ঠিক আছে, এসো তাহলে। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো। তবে বাবা শফিক, তুমি কাল পরশু একবার সময় করে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি আচ্ছা, আসি স্যার। কই রে রাজা, হ্যাঁ? পিছনে পড়লি কেন? আয়। হ্যাঁ, চল চল। আজকে বুঝি শুক্লা দশমীর রাত। আলোয় আলোয় ভরে গেছে সারা পৃথিবীটা, শুধু আমার জীবনটাই অন্ধকারে ঢাকা। মায়ের অকাল মৃত্যু, বাবার পঙ্গুত্ব বরণ, তবুও বেশ ছিলাম। কিন্তু রাজা রাজা নামের ওই ভদ্রলোক আমার আমার জীবন আকাশে ধূমকেতুর মতো উদয় হয়ে আমার সব কিছু ওলট পালট করে দিয়েছে। এখন আমার চিন্তা চেতনায় শুধু একটি নামের প্রতিধ্বনি, রাজা। আমার আমার এতদিনের বদ্ধ দুয়ার খুলে দাও। হৃদয় আমার, শুধুই আমার। না না, এ হৃদয় আমি কাউকে দেইনি, কাউকে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তা মনে মনে আমি তোমাকেই ভাবছিলাম। বসো বসো। নাবিলা বুঝি এখন স্কুল থেকে আসেনি? না বাবা, আজকাল ও একটু দেরি করেই আসে। সামনে পঞ্চম শ্রেণীর পরীক্ষা তো, তাই ক্লাস শেষে ওদের একটু পড়ায়। হ্যাঁ। যে জন্য তোমায় ডেকেছিলাম। তুমি তো জানো বাবা, ওই এক মেয়ে ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই। ওর বয়স হয়েছে, বিয়ে দেওয়ার দরকার, অথচ বাবা হিসাবে আমি ওর কোনো দায়িত্বই পালন করতে পারছি না। ও যখন আমার সামনে এসে দাঁড়ায় আমার বুকটা ভেঙে যায় বাবা, বড় কষ্ট হয় আমার। খুব স্বাভাবিক স্যার, মেয়ের কষ্ট তো বাবার বুকে বিঁধবেই। সে কারণেই বলছিলাম, তুমি বাবা ওর জন্যে ভালো একটা পাত্রর ব্যবস্থা করে দাও। আমার এই উপকারটুকু করে দাও বাবা, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। ছি ছি ছি, ওভাবে বলবেন না স্যার। আপনার হাতেই আমার হাতে খড়ি, আপনি আমার গুরুজন। আপনার উপকার করতে পারলে আমি নিজেও ধন্য হয়ে যাব স্যার। কিন্তু কথা হলো কি,
আপনি তো নিজেও জানেন নাবিলা যে বিয়েই করতে চায় না, নাইলে ভালো পাত্র তো আমারই হাতে ছিল। কে বাবা, কার কথা বলছো তুমি? আমার বন্ধু রাজার কথা বলছি স্যার। রাজা? হ্যাঁ, রাজা কি আমার মেয়েকে বিয়ে করবে? তুমি সত্যি বলছো বাবা? রাজাকে যতদূর জানি নাবিলাকে সে পছন্দই করবে। এটা তো আমার নাবিলার জন্য খুবই ভাগ্যের ব্যাপার। শোনেন স্যার, হ্যাঁ, আপনি তো জানেন মেয়েদের একটা নির্দিষ্ট বয়স থাকে। এভাবে জিদ ধরে বসে থাকলে কিছুদিন পরে ওর আর বিয়ের বয়সই থাকবে না। তখন হাজার চেষ্টা করলেও ওর আর বিয়ে দেওয়া যাবে না। ওকে সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। আমি বলছিলাম কি স্যার, আপনি ওকে ভালো করে বোঝান। ও যদি রাজি থাকে তাহলে কথাটা আমি রাজাকে বলতে পারি। আমি তাহলে এখন চলি স্যার। আসসালামু আলাইকুম। এই যে বাবা, এই ফলের রসটিকে খেয়ে নাও। স্কুলের ওই সামান্য বেতনের টাকাগুলো তো সব আমার পিছনেই খরচ করছিস। তোর কি হবে মা? আমার আবার কি হবে? আমি কি না খেয়ে আছি? নাও, তুমি চট করে খেয়ে নাও তো। আমার এখনো রাতের রান্না বাকি আছে। নাও, খেয়ে নাও। না, তোর সঙ্গে দেখছি আর পারবো না মা। লোকে না খেয়ে মরে, আর তুই দেখছি আমায় খাইয়েই মারবি। আমি গেলাম বাবা। ও শোন মা, শোন শোন, আবার কি হলো? আমার ঘুমের ওষুধ ফুরিয়ে গেছে মা। এই আজকাল ঘুমের ওষুধ ছাড়া একদম ঘুমাতে পারি না। কি যে এক অভ্যাস হয়ে গেছে। তুমি ভেবো না বাবা, আমি এনে দেব। বাবা, এই যে তোমার ঘুমের ওষুধ, এই মাথার কাছে রাখলাম। রাতে আবার কিছু দরকার হলে আমাকে ডাকবে কিন্তু। তুই একটু আমার কাছে বসতো মা। মাথা ধরেছে? মাথাটা টিপে দেবো বাবা? না 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 মা, লাগবে না। তোর হাতটা আমায় দে তো মা। এই তো দিলাম। কি যে শান্তি। সারাটা জীবন তোকে শুধু কষ্টই দিয়ে গেলাম মা। তোর এই অক্ষম বাবাকে তুই ক্ষমা করিস মা। বাবা, তোমার কি খারাপ লাগছে? হ্যাঁ, না 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 মা, ভালো আছি, বেশ ভালো আছি। তাহলে আর রাত জেগো না বাবা, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমাবো, সকালে আবার আমার স্কুল আছে। বাবা তুমি ঘুমাও। ইসরে, এতখানি বেলা হলো, এখনো অসুস্থ মানুষটাকে নাস্তাই দেয়া হলো না। কি যে মরণের ঘুম ঘুমিয়েছিলাম, ওদিকে স্কুলেরও সময় বয়ে যাচ্ছে। যাই, আগে বাবাকে নাস্তা খাইয়ে আসি। ওমা, বাবা তো দেখছি এখনো ঘুম থেকেই ওঠেনি। বাবা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না কখনো। নিশ্চয়ই শরীরটা খারাপ করেছে। বাবা, ও বাবা, উঠো বাবা, সকাল হয়ে গেছে, নাস্তা খেয়ে নাও। কি ব্যাপার, বাবা যে কোনো সারা শব্দ নেই। বাবা, 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 স্যারের মৃত্যুতে নাবিলা বড় ভেঙে পড়েছে রে। কাছে গেলে ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকে। রাজা, তুই পারলে মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে আসিস। আচ্ছা, প্লিজ প্লিজ রাজা। যাব, আমি নিশ্চয়ই যাব। এলাম বটে, কিন্তু ওকে যে কি অবস্থায় দেখব কে জানে। ওই তো নাবিলা, পাথরের মূর্তির মতো চুপচাপ বারান্দায় বসে আছে। আহা, এই 3 দিনে মেয়েটার চেহারাই বদলে গেছে। বুঝতে পারছি কি ঝড়টাই না গেছে ওর উপর দিয়ে। যাই দেখি, কথা বলি। নাবিলা। কে? ও, আপনি?
কিন্তু কার কাছে এসেছেন? বাবা তো নেই। আমি জানি নাবিলা, শফিকের মুখে সব শুনেছি আমি। কিন্তু এ কি হয়ে গেল? আমি আমি এখন কি করব বলতে পারেন? আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। যে ক্ষতি আপনার হয়েছে তা কোনোদিনও পূরণ হবার নয়। তবু বলবো, ধৈর্য ধরুন, মনকে সান্ত্বনা দিন। আমি যে পারছি না, আমি যে কিছুতেই পারছি না। কিন্তু এভাবে ভেঙে পড়লে তো আপনার চলবে না। আপনার সামনে অফুরন্ত ভবিষ্যৎ, অনেক পথ পাড়ি দিতে হবে আপনাকে। কাকে নিয়ে বাড়ি দেব? আমি যে একেবারে একা হয়ে গেলাম। কে বলেছে আপনি একা? আমি আছি আপনার পাশে। আপনি? হ্যাঁ নাবিলা, আজ থেকে আপনি আমাকে আপনার একজন শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। আপনার দুঃসময়ে আমি সব সময় আপনার পাশে থাকব, এটা আমার ওয়াদা। দেখতে দেখতে 4টা মাস পার হয়ে গেল। নাবিলা এখন অনেকটা স্বাভাবিক, বাবার শোক অনেকটা ভুলে গেছে। কিন্তু আমি তো আমার কথা রাখতে পারছি না। আত্মীয় নয়, পরিজন নয়, সামান্য একটা পরপুরুষ, এভাবে যখন তখন তার খোঁজ খবর নেওয়াটাও খুব দৃষ্টিকটু। মানুষও খারাপ বলে, নাবিলাও হয়তো মনে মনে বিব্রত বোধ করে। কিন্তু আমি করবটা কি? আমি বেশ বুঝতে পারছি ওকে ছাড়া আমারও চলবে না। কিন্তু এই সহজ কথাটা আমি মাকে বলি কি করে? না, এ কোন বিপদের মধ্যে পড়লাম। বাবা রাজা, আছিস ঘরে? হ্যাঁ মা, এসো। কিছু বলবে? শুধু বলবো না, আমি আজ তোর সঙ্গে রীতিমতো ঝগড়া করব। ওরে সর্বনাশ! কিন্তু আমার অপরাধটা কি মা? তুই নিজে বুঝিস না? আজ 4-5টা মাস তুই দেশে এসেছিস। আমি কত মেয়ের বাবাকে তোর কথা বলে রেখেছি, ওদিকে ঘটক বেটাও পাগল করে ছাড়ছে, অথচ তোর মুখে রাটি পর্যন্ত নেই। বলি তোর মতলবটা কি শুনি? না করলে সাফ সাফ বলে দে, আমি সবাইকে জানিয়ে দিই। এভাবে ঘুরাচ্ছিস কেন? তোর বাবা পর্যন্ত ক্ষেপে আগুন। তাই নাকি? তাহলে তো আমার ভীষণ অন্যায় হয়ে গেছে মা। তোমার কাছে আমি মহা অপরাধ করে ফেলেছি। কিন্তু মা, তোমার কাছে আমি কোনো দিন কোনো কিছু লুকাইনি, আজও লুকাবো না। মানে মা, আমি একটা অসহায় মেয়ের কাছে বাঁধা পড়ে গেছি। ও মা, সে কি কথা রে? কোন গায়ের মেয়ে? বাপের নাম কি? মেয়েটি আমাদের পাশের গাঁয়ের আব্দুল গনি মাস্টারের একমাত্র মেয়ে, নাবিলা। মেয়েটি অনেক আগে মাকে হারিয়েছে, কদিন আগে বাবাকেও। এখন এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। মেয়েটি লেখাপড়া জানে? দেখতে কেমন? মেয়েটা বিএ পাশ করেছে, এখন এ গায়েরই একটা স্কুলে মাস্টারি করছে। আর পছন্দের কথা বলছো? ওকে যে তোমার পছন্দ হবে এই ব্যাপারে তোমাকে আমি 100% নিশ্চয়তা দিতে পারি। সবচেয়ে বড় কথা, মেয়েটাকে আমি কথা দিয়েছি মা, বিয়েটা না হলে ওর কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বাবাকে বলে তুমি আমার এই উপকারটুকু করে দাও না মা, তোমার পাগলা রাজার এই উপকারটুকু তুমি করে দাও না প্লিজ মা, প্লিজ। আরে থাম থাম, তুই এত বড় একটা ঘটনা ঘটে গেছে, অথচ এই আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি? মায়ের উপর তোর এতটুকু বিশ্বাস নেই? আমি কি তোর তেমন মা রে? তুই আমার আধার ঘরের একমাত্র মানিক। তোর সুখের জন্যে আমি এইটুকু করতে পারবো না? তুই কিচ্ছু ভাবিস না রাজা, তোর বাবাকে বলে আমি ওই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। আহ মা, তুমি আমায় বাঁচালে মা, বাঁচালে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। পাগলা রাজা, গলা ছাড় ছাড়। জানো নাবিলা, তোমাকে জীবন সঙ্গিনী করে আমি যে আমার কথা রাখতে পেরেছি, সে শুধু ওই ওপরওয়ালার মেহেরবানি এবং আমার মায়ের চেষ্টা। জীবনের যত দুঃখ সুখ এখন থেকে আমরা দুজনে সমান ভাগ করে নেব। কিন্তু এ কি, তোমার চোখে পানি? আজ এই পবিত্র বাসর রাতে বাবার কথা আমার বড় বেশি করে মনে পড়ছে। বাবা, বাবা গো বাবা। কেঁদো না নাবিলা, কেঁদো না। যা হয়ে গেছে তা নিয়ে আর মন খারাপ করো না, বরং এসো
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করে আমাদের নতুন জীবন শুরু করি। উপর থেকে তোমার আব্বা দেখেও খুশি হবেন, কেননা তিনিও বোধ করি এটাই চেয়েছিলেন। এতক্ষণ দেলওয়ার হোসেন দুলাল রচিত জনক নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম হাবিবুর রহমান মধু, ক্যামেলিয়া, নাফিজ এহতেশাম, নাদিয়া আহমেদ টুম্পা, মোহাম্মদ এরশাদ হাসান, AKM নিয়াজউদ্দিন মোল্লা, জামিল আখতার, আমিনুর রহমান কাজী, জাফর সাদেক, সবিতা দেওয়ানজি, শরফুদ্দিন আহমেদ খোকা, সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী ও আলফাজউদ্দিন আহমেদ। সম্পাদনায় মাহমুদ রেজা। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফখরুল করিম।